কমার্শিয়াল খামার করে বা আপনার বকনা বাচ্চা বিক্রি করার সুযোগ খুব কম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাচ্চাগুলোর যে কোয়ালিটি, এই কোয়ালিটির বাচ্চা আসলে বিক্রি করা যাবে কিন্তু সংগ্রহ করা অনেক টাফ। এই পাশে কি রাখছেন ভাই? এই পাশে আছে শুধুমাত্র ছোট বাচ্চা হেফার, একটা জার্সি আছে, একটা শাহিওয়াল আছে, আর হচ্ছে একটা মহিষের বাচ্চা আছে মোরার, আমার এখানে জন্ম নেওয়া। এগুলা শখের জন্য পালতেছি, শাহিওয়াল, জার্সি, তারপর হচ্ছে মহিষের বাচ্চা। আর বাকি যেগুলো আছে একটা ব্রাহ্মা ষাঁড় আছে, একটা বড় ফ্রিজিয়ান ষাঁড় আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো বকনা বাচ্চা আছে এখানে। ওই পর থেকে দুধ ছাড়ানোর পর এই পাশে নিয়ে এসছে, এগুলো এখানে আছে। দর্শক আমরা একটু তাহলে গরুগুলোটা আপনাদেরকে দেখাই যে কেমন সুন্দর সুন্দর বাছুরগুলো আমার আনিস ভাইয়ের খামার আছে। চলো। মাশাআল্লাহ আনিস ভাই, আপনার বাছুরগুলো আমরা দেখলাম। জি, আমরা এই শেড বাছুর ব্যবস্থাপনা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, এই শেডটা মেইনলি হচ্ছে হেফারের জন্য করা। তো আমার ওই পাশ থেকে যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে দুধ ছাড়া এখানে নিয়ে আসি, শেডের হাইটটা অনেক বেশি, প্রায় 10 ফিট 11 ফিট হাইট আছে। আলো বাতাস পাস করে যাতে করতে পারে, ফ্লোরটাও ড্রাই রাখার চেষ্টা করি। আর এখানে প্রত্যেকটা গরুর জন্য আলাদা পানির এবং খাদ্যের ব্যবস্থা আছে, যার জন্য গরুগুলো সুষমভাবে খাবার পায়। মানে প্রত্যেকটা গরু বাচ্চা তার প্রয়োজন অনুযায়ী, তার বডি অনুযায়ী, তার সাইজ অনুযায়ী আমরা আলাদা আলাদা খাবার দিই, যাতে নিজের খাবারটা নিজে খাইতে পারে, তার খাবার ঘাটতি না হয়। এর ফলে স্বাস্থ্যটা ভালো থাকে। আনিস ভাই, আমরা ওই পাশে দেখছি যে সেখানে আপনার বাড়ির পাশে, জি, এটা কিন্তু ফাঁকা জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই এটাও বাড়ির ফাঁকা পাশে। জায়গায় কেন আপনি আরো ফাঁকা করছেন? এখানে কেন আপনি দেয়াল দেন? চুরি হওয়ার ভয় নাই? এখানে চুরির ঝুঁকি কম। আমার এখানে রাতের লোকজন থাকে, পাশে মুরগির ফার্ম আছে, এখানে লোকজন থাকে, তো চুরির ঝুঁকি কম, যার জন্য চুরি ঠেকানোর জন্য ব্যবস্থাটা এরকম নাই। তবে ফাঁকা জায়গা রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু হচ্ছে শীত প্রধান দেশের গরু। তো আমাদের দেশে এই গরুটা পালার জন্য তার এই শীত গরম সহ্য করতে পারে না, যেহেতু গরম বেশি, আর্দ্রতা বেশি, যার জন্য আলো বাতাসটা যাতে বেশি পাস হয়, গরমের যাতে কষ্ট না করে, এই জন্য গরুর আরামের জন্য আসলে এরকম খোলামেলা। এটা কি আপনার জন্য খুব ভালো হয়েছে? এটা নিশ্চয়ই আমার জন্য ভালো হয়েছে, গরুর জন্য ভালো হয়েছে, কারণ গরু ভালো থাকে, গরু ভালো থাকলে আমি ভালো থাকি। এই বাছুরগুলোর বয়স কতদিন? এই বাছুরটার বয়স 35-40 দিনের মতো হবে। 40 দিন। জি জি। এগুলো বেশ হচ্ছে একটু কেমন কেমন মনে হচ্ছে? এইগুলারে এই পাশে নিয়ে আসা হয়েছে, তো একটু গায়ে পানি আছে, ভিজা, এজন্য একটু উস্কো মনে হচ্ছে। শুকায় গেলে এগুলো ঠিক হয়ে যাবে। এরকম উন্মুক্ত ঘর করায় রোগ ব্যাধি কেমন হয়? ঘরে আলো বাতাস পর্যাপ্ত পাস করার কারণে ঘরের ফ্লুট শুকনো থাকে, অসুখ বিসুখের ইয়াও কম, ফ্রিকোয়েন্সিও কম, অসুখ বিসুখও কম হয় তুলনামূলকভাবে। আর গরু যখন স্ট্রেসের মধ্যে থাকবে, হিট বেশি থাকবে, তারপর হচ্ছে ঘরে অ্যামোনিয়া বেশি হবে, প্রস্রাব পায়খানার যে গ্যাস আছে এগুলো থাকবে, তখন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অসুস্থ বেশি হয়। এই যে প্রতিটা গরুর আপনি শিকল দিয়ে বেঁধে রাখছেন, এতে কেন, মানে সুবিধাটা কি? শিকল দিয়ে বেঁধে রাখাটা আসলে হচ্ছে আমরা যারা গরু আটকায় পালি, মানে স্টল ফিডিং করাই, এই সমস্ত গরুর একটা ইল বিট ফিডিং হ্যাবিট আছে, সেটা হচ্ছে রশি খায় ফেলে, ম্যাট খায় ফেলে। এই গরুগুলোকে যখন রশি দিই তখন রশি খেয়ে ফেলে, এই জন্য এগুলোকে রশি দিতে পারতেছে না, শিকল দিতে হচ্ছে, এছাড়া অন্য কিছুই না। আর শিকল একবার দিলে অনেকদিন টিকে, রশি পাল্টাইতে হয়, ছিঁড়ে যায়, কিন্তু শিকলটা লং লাস্টিং হয়, এটা একটা ব্যাপার আছে। এটা কি মানে? এটা 50% ব্রাহ্মা, এটা আমি কুরবানির জন্য রেডি করছি, এবছর ইনশাল্লাহ কুরবানি দেবো। আর এটা হচ্ছে ফ্রিজিয়ান। এটাকে কোরবানি দিবেন? না, এটা আসলে পালতেছে, এটা নেক্সট টাইম মানে হচ্ছে আসলে যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এতগুলো গাভীর মধ্যে কোনো একটা গাভী দেখা যাচ্ছে যে এআই করার পরে কনসেপ্ট করতেছে না, তো সেক্ষেত্রে কখনো কখনো ন্যাচারাল ব্রিডিং এর প্রয়োজন হয়, এই জন্য এটা রাখার অন্য কোনো কারণ নেই। আমি আলাদা আলাদা খাবার দিচ্ছি, এটা অবশ্যই করতে হবে, বিশেষ করে দুধের গাভী করতে হলে বা বাচ্চা রেয়ারিং করতে হলে এই কাজটা করতে হবে। আর পানি কমন, একটা মেঞ্জারে 2 জন পানি খায়, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু তার দানাদার বা ঘাসের তার জন্য যতটুকু বরাদ্দ সে যাতে নিশ্চিতভাবে পায়, এই জন্য আসলে আলাদা আলাদা খাবার দিচ্ছে। এটা ফার্ম করতে হলে অবশ্যই জুড়ে এটা অবশ্যই মানতে হবে। এই সেটটা করতে আপনার কেমন টাকা খরচ হয়েছিল? এই সেটটা করতে আমার প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে।
কতগুলো গরু রাখা যায়? এখানে 28টা গরু রাখতে পারবো। 28টা গরু রাখা জি যায়। জি। না এই যে গরুটা এই যে দিয়েছেন রড টড দিয়েছেন, এই যে এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখান থেকে ছোট্ট একটা নাট বসাই দিলে তো হ্যাঁ, এখানে হচ্ছে যে এই গরুটা যখন উঠানামা করে তখন এটা উঠানামা করতেছে, এটা গরু যখন দাঁড়াইতে যায়, গরুগুলো তো আপনি ওই পাশে গরুগুলো দেখবেন, ওই বাচ্চাগুলো দেখবেন যেগুলো অনেক বড় হয়, সাইজে বড় হয়, তো যখন এখানে বাধা থাকে তখন হাঁটুতে আঘাত লাগে, হুকের আঘাত লাগলে হাঁটুতে ফুলে যায়। তারপর হচ্ছে এইটা যেটা কারণ সেটা হচ্ছে যে গরু মেঞ্জার উপরে উঠে যায়। তো গরুটা বড় হওয়ার পর যদি মেঞ্জার উপরে উঠতে পারে, জি জি, মেঞ্জার ওইখানে মেঞ্জার উপরে, এই মেঞ্জার উপরে ওঠা ঠেকানোর জন্য আসলে এই ব্যবস্থাটা করা। আর এটা হচ্ছে গরু উঠানামার ক্ষেত্রে যাতে সহজ হয় এই জন্য এটা ফ্রি মুভমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, এর খাবারে পরিষ্কার করার জন্য পানি টানি বা কিভাবে? এইটার ড্রেনেজ সিস্টেম আছে, এটা মেঞ্জারটা পরিষ্কার করে এদিক দিয়ে ফেলে দেয়, এই পাইপ দিয়ে বের হয়ে আসে, পরে এখানে খাবার দেয়। আর আমি শুকনা খাবার খাওয়াই, আমি খাবারের সাথে পানি দিই না, এখানে খাবার দিয়ে দিই, তার প্রয়োজন মতো খাবার খায়, যতক্ষণ সময় লাগে সময় নিয়ে খাবার খায়, তারপর এখানে ঘাস খড় দিয়ে দিই। কিন্তু এটা আমি পানি মিক্স করি না, যার জন্য শুধু এটা ওয়াশ আউট করার জন্য, ধোয়ার পরে এই পাইপ দিয়ে পানিটা বাইরে চলে আসে। আমার গাভীর যে শেডগুলো আছে, গাভীর শেডে যারা আছে তাদেরও জন্ম আমার এখানে, আর এদের তো জন্ম আমাদের এখানেই। আর এরা সবাই ABS এর বাচ্চা। এখানে একটা মহিষের বাচ্চা আছে, একটা শাহিওয়াল আছে, এটা ব্র্যাকের, একটা জার্সি আছে। এগুলো আমি জার্সিগুলা শখ করে পালতেছি আর কি, শাহিওয়ালটা শখ করে পালতেছি। মানে বাংলাদেশে যেটা বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে সবাই শখের বিষয়ে খামার করতে এসে কমার্শিয়াল খামারি হয়ে যায়। আর আমি কমার্শিয়াল খামারি, মানে আমার কমার্শিয়াল কনসেপ্ট থেকে খামার শুরু করা 2013 সালে। তো যেহেতু আমি এখন স্বাবলম্বী, আমার খামার কোনো ভর্তুকি লাগে না, প্রফিটে আছে, সেহেতু আমি এখন কিছু কিছু শখের বসে করতে মহিষ পালতেছি, ফ্রিজিয়ান পালতেছি, শাহিওয়াল পালতেছি, তারপর হচ্ছে জার্সি পালতেছি, দুই একটা ষাঁড় পালতেছি, ব্রাহ্মা পালতেছি। এটা হচ্ছে শখের বসে করতে, কিন্তু আমার স্টার্টিংটা ছিল কমপ্লিট কমার্শিয়াল, তখন আমার এখানে শখের কোনো জায়গা ছিল না। এটা হচ্ছে বিপরীত, মানে সবাই শখ করতে যে কমার্শিয়াল হয়, আর আমি কমার্শিয়াল শুরু করে এখন শখ করতেছি আর কি। এই ঘরটা যদি আমরা একটু দেখি ভিডিওতে, যে একটু এই যে বাঁশের ইটা দিয়েছেন, উপরে কাঠ এবং টিন, মোটামুটি অনেক সাশ্রয়ী, তাই না? এখানে বাঁশটা হচ্ছে যে এটা আমাদের নিজেদের বাঁশঝাড়ের বাঁশ, তো আর এটা বাঁশটা আমরা সিজনিং করে লাগাই, বাঁশটা ভালো লাস্টিং করে। কাঠগুলো আমাদের নিজেদের কাছ থেকে কাঠ দিয়ে করা, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করা হয় না। সাইডে আবার মানে নেট দেখতে পাচ্ছি, সাইডে নেট দেওয়ার কারণটা হচ্ছে এখানে পাখি ঢুকে পানির খাবারের পাত্র পায়খানা করে, গরুর উপরে পায়খানা করে, এই নোংরা করে পাখি আটকানোর জন্য আমরা এই নেটের ব্যবস্থাটা করছি, এটা অন্য কোনো কারণ নেই। এই মহিষটা তো মাশাআল্লাহ পুরো এটা এরও জন্ম, আমি ওর মাকে কিনে নিয়ে এসেছিলাম বাচ্চা, ওর জন্ম আমার এখানে, ওর বয়স 1 বছর। তো হয়তো খুব তাড়াতাড়ি সে হেঁটে চলে আসবে, মুরার বাচ্চা। হ্যাঁ জি জি। ওটা সিমেন্ট পাবেন কোথায়? এর সিমেন্ট ব্র্যাকের কাছে আছে, সরকারি মহিষ উন্নয়ন প্রজনন খামারে আছে। যেহেতু আপনার তো পাশে, আমার পাশে। জি জি। আমরা ওই যে একটা কি অ্যাক্সিডেন্টের কথা শুনতে চাচ্ছিলাম, এই বাচ্চাটা যে রাতে জন্ম হয়েছে আমি ডেলিভারি করায় রাখা বাসায় গেছি, সকালবেলা এসে দেখি এটার কান খায় ফেলছে কুকুরে, তারপর হচ্ছে আপনার এখানে পিছন দিকটা খায় ফেলছে। তো আমার যেটা ফল্ট ছিল সেটা হচ্ছে আমার বাচ্চার যে সেটা নেটের সিস্টেম ছিল না, নেটের সিস্টেম না থাকাতে কুকুর ঢুকতে পারছে। তবে আমার পরামর্শ হচ্ছে যারা বাচ্চার শেড যেগুলো আছে কমপক্ষে এই শেডগুলোতে নেট দিয়ে রাখা, যাতে কুকুর বা শিয়াল ঢুকতে না পারে। আর এখানে কুকুর শিয়াল ঢুকলে আরেকটা সমস্যা আছে, জলতঙ্কের হতে পারে। জলতঙ্ক হয় নাই, আমি এটা রেবিস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি সাথে সাথে। জি জি, জলতঙ্ক অনেক চমৎকার। এটা শাহিওয়াল ব্র্যাকের স্যান্ডির বাচ্চা, এটা সব করে কান খাইছে, পিছন থেকে কামড়াইছে আল্লাহ। এটা বাঁচার কথা ছিল না, আল্লাহ বাঁচায় রাখছে আর কি। অনেক যত্ন করতে হয়েছে, একে অনেক চেষ্টা করতে হয়েছে। এটা একটা জার্সি বাংলাদেশে অনেক চাহিদা আছে। আমি পরীক্ষামূলক এই জার্সিটা পরীক্ষামূলক আমি 3-4টা জার্সি নিচ্ছি, দেখতে যাচ্ছি আসলে জার্সি পারফরমেন্স কেমন হয়। আপনি কি বাছুর বিক্রি করেন? ষাঁড় বাচ্চাগুলো বিক্রি করি, কোনো বকনা বাচ্চা বিক্রি করি না। আমি এখনো খামার বড় করার প্রক্রিয়ায় আছি, তো যার জন্য আবার কিছু করে রিপ্লেস করতে হচ্ছে, বাতিল হয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে কমার্শিয়াল খামার করে বা আপনার বকনা বাচ্চা বিক্রি করার সুযোগ খুব কম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাচ্চাগুলোর যে কোয়ালিটি, এই কোয়ালিটির বাচ্চা আসলে বিক্রি করা যাবে, কিন্তু সংগ্রহ করা অনেক টাফ। আরেকটা জিনিস হচ্ছে এই বাচ্চাগুলো বাইরে যে সমস্ত খামারে যাবে, তারা বুঝে বা না বুঝে তাদের যে প্রপার পরিচর্যা করতে পারবে না, তো এগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য এগুলো বাইরে সেল করি না। LSD ভ্যাকসিন আমি এ পর্যন্ত কয়েকবার করছি, কিন্তু LSD রোধ করতে পারতেছি না। LSD হচ্ছে। জি জি, LSD খুব সমস্যা। আমার 8-10টা বাচ্চাও মারা গেছে গত 1-1.5 বছরের মধ্যে। LSD ভ্যাকসিন করার পরে ভ্যাকসিন ফেল করতেছে, ভ্যাকসিন কার্যকর হচ্ছে না। কোন কোম্পানিটা নিচ্ছেন?
আমার এখানে যেটা মেইনলি ফেল করে রাখছে সেটা হচ্ছে রফিক মেডিসিনের। রফিক মেডিসিন, জি জি, আপনাদের এলাকাতে রফিক মেডিসিনটা অনেক লাম্পি ভ্যাক, হ্যাঁ ভালো ইয়ে আছে, কিন্তু আমি তাদেরকে জানাইছি, তারা পরবর্তীতে কি করে জানি না। তবে আমার আশপাশেও যারা রফিক মেডিসিন ভ্যাকসিন ব্যবহার করছে সবারই ভ্যাকসিন ফেল করছে, সবারই এলএসডি হচ্ছে। এবং এখন বাচ্চা বেশি হচ্ছে, মানে বাচ্চাগুলো মারাও যাচ্ছে, আপনার ক্যাজুয়ালিটির হার অনেক বেশি। আর অন্যান্য ভ্যাকসিনগুলো আমি লাস্টলি এমএসডিটা ব্যবহার করছি, এখন আমি কিছুদিন পরে হয়তোবা 2-1 মাস পরে বলতে পারবো যে এমএসডির ফিডব্যাকটা কি। তবে আমার গরুগুলো আমাকে দেখলে ভয় পায়, কারণ আমি তাদেরকে ইনজেকশন দিই, তো আপনি নিজে ইনজেকশন দেন? আমি নিজে ইনজেকশন দিই, চিকিৎসাটা আমি নিজে করি, যার জন্য আমার দেখলে ভয় পায়। অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধপত্র দরকার হলে যদি আমি দিই, আমি ইনজেক্ট করতে, যার জন্য সবাই আমাকে চিনে আমার শত্রু হবে আর কি, এরকম বন্ধু হবে না। এখন আরেকজন খামারের জন্য আমরা পরামর্শ কি এরকম সুন্দর বকনা বাচ্চা তৈরির ক্ষেত্রে? আচ্ছা, বকনা বাচ্চা তৈরির জন্য, শুধু বকনা বাচ্চা তৈরির জন্য আপনার খামারি হওয়ার জন্য, মানে আমি যে জিনিসটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে আপনি বা আমি বাবা হিসেবে সার্থক হবো যদি আমার সন্তানাদি ভালো হয়, ভালো মানুষ হয়, সুশিক্ষিত হয়। তেমনি আপনার একটা গাভীর বাচ্চা যদি ভালো মানের না হয়, তাহলে ওই খামারিও ফেল, ওই খামারি কিন্তু খামারি হতে পারবে না। মানে আপনি বাবা হিসেবে শুধু বাবাই, কিন্তু সফল না। কিন্তু একটা খামারের সফলতা নির্ভর করে হচ্ছে তার ঘরে ভালো বাচ্চা, এবং ভালো বাচ্চা ইয়ে করার জন্য ভালো বীজ ব্যবহার করতে হবে। ভালো বীজ মানে হচ্ছে বীজের কোয়ালিটি ভালো হওয়া লাগবে, পাশাপাশি হচ্ছে যে সারের বীজ দিচ্ছেন সেই সারের জাত এবং সেটা ব্রিডিং বুল কিনা, প্রজননের জন্য স্বীকৃত বুল কিনা, মানে 100 পিওর ফ্রিজিয়ান, যেটা 100% ফ্রিজিয়ান, ভালো মানের ফ্রিজিয়ানের বীজ ব্যবহার করলে আপনি এই মানের বাচ্চা পাবেন। এবং আমার এখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট ল্যাকটেশনে 30+ আমার রেকর্ড আছে, আপনার দেখাইছি যে আমরা দেখবো আরো ভিডিওতে দেখাবো। ফার্স্ট ল্যাকটেশনে 25 থেকে 35 পর্যন্ত আমরা প্রোডাকশন পাচ্ছি। এবং আমি তার মায়ের এবং তার বাবার যে মানে পেডিগ্রি দেখার পর আমি আপনার যে বাচ্চাটা যতটুকু দুধ হবে বলে দেবো, আমার এক্সপিরিয়েন্স থেকে তার সাথে 2-1 কেজি কম বেশি হবে, কিন্তু মানে অনেক বেশি এদিক সেদিক হবে না। এটা হচ্ছে আমি তাদের যে রেকর্ড কিপিং করি, বা তারা যে আমার এখানে আছে, তার মা আছে, নানি আছে, বা তাদের বাবা আরও ভাই বোন যারা আছে, তাদের যে ইয়াটা আছে, মানে পেডিগ্রি যে পারফরমেন্স আছে, এই পারফরমেন্সের ভিত্তিতে আমি আপনাকে বলে দেবো যে গোটা কতটুকু বাচ্চা দেবে, দুধ দেবে, এবং তার বডি ওয়েট কতটুকু হবে, এটা আমি আপনাকে বলে দিতে পারবো এবং মিলে যাবে। আপনি তো সামনে খোদাম হয়ে গেলেন। সানে খোদা সাহেব তো সায়েন্টিস্ট, আর আমি হচ্ছে খামারি। আপনি তো সায়েন্টিস্ট, আমি সেটাই বলতে চাচ্ছি। সানে খোদা সাহেব তো 100% ফিজিয়ান পালন করা ছাড়া কোনো বিকল্প নেই। এদেশে কমার্শিয়াল খামার করতে হলে ভাই, অনেকেই কমার্শিয়াল খামারের বিপক্ষে কথা বলে, একটা করে 30 কেজি দুধ দিচ্ছে, 2টা করে থেকে 30 কেজি দুধ নিতে গেলে আমার অন্য খরচ যেগুলো আছে, খাবার খরচ বাড়বে, রাখাল খরচ বাড়বে, ইলেকট্রিসিটি খরচ বাড়বে, সব কিছু বেড়ে যাবে। তো আমি একটা করে থেকে 30 কেজি দুধ নিতে পারি, তাহলে আমি কেউ 2টা করে পালতে যাবো, বুঝছেন? তো কমার্শিয়ালি যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার 100% ফ্রিজিয়ান অবশ্যই পালতে হবে। এটা 75, এটা বলা যাবে না, কারণ 75 যারা ছিল তারা সবাই এখন পস্তাচ্ছে। কেউই, আমি যে জায়গায় আছি এই জায়গায় নাই, আমি নিজস্ব খামার থেকে 600 কেজি দুধ উৎপাদন করা পার ডে এই জায়গাতে নাই, ঠিক আছে? এই 13 বছরের ব্যবধানে কোনো গরু না কিনে শুধু বকনা বাচ্চা থেকে। তো সেক্ষেত্রে আপনার ব্রিডিং লাইনটা ঠিক রাখতে হবে, রেকর্ড কিপিং করতে হবে, আর হচ্ছে 100% ফ্রিজিয়ান পালতে হবে। আপনার যে কারণে বলেন ম্যানেজমেন্ট, আপনার যদি ঘরগুলো উঁচা হয়, দিনে 2-3 বার গোসল দেওয়ানো যায়, সবসময় সামনে পানি থাকে, আপনার আলো বাতাস পর্যাপ্ত পাস করে, এই ধরনের হাউজিংটা, মানে তারপর নিউট্রিশন যেটা খাবারের পুষ্টিমানটা ঠিক থাকা, ধরেন তার বডি ওয়েট, তারপর হচ্ছে মিল্ক প্রোডাকশন, এই সমস্ত উপর ভিত্তি করে যদি তার আপনি খাবারটা ঠিক করতে পারেন, যে তার কতটুকু প্রোটিন দরকার, কতটুকু এনার্জি দরকার, কতটুকু ফাইবার দরকার প্রতিদিন, এই জিনিসগুলো আপনি নিশ্চিত করতে পারেন, আপনি 100% নিশ্চিন্তে ভালোভাবে পালতে পারবেন এবং লাভজনকভাবে পালতে পারবেন।
এখন আমার কিছু প্রবাসী ভাই আছেন এবং যারা অন্য ট্রেডে বিজনেস করেন, তারা হয়তো এই ট্রেডে আসতে চায়। বিশেষ করে প্রবাসী ভাই হয়তো 20 বছর বিদেশে আছে, তার কাছে 30 লাখ 20 লাখ টাকা আছে, দেশে আসছে, এখন একটা কিছু করতে চায়। সে যদি ডেইরি খামার করতে চায়, তাকে কি করতে হবে? পোল্ট্রি খামার করতে চাইলে কি করতে হবে? আপনার একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা, যারা প্রবাসী, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের প্রতি আমি আমার সালাম এবং শ্রদ্ধা নিবেদন করতেছি। আপনারা দেশে দালাল বা বাটপাড়ের খপ্পরে পড়ে বিনিয়োগ করতে যাবেন না। আপনারা দেশে একজন ভালো খামারি আছে, মানে একজন ভালো গরু দরকার। আপনি যদি একটা ভালো গরুর ভালো শিষ্য হতে পারেন, যেমন আমার একটা গরু আছে, আমি গরুর হাত ধরে শিষ্য হয়েছি। তো আপনি যদি একটা ভালো খামারির সংস্পর্শে থাকেন, যে সফল খামারি, ভালো জানে এবং আপনাকে ভালো পরামর্শ দেবে, এরকম একটা খামারের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, আপনি পাশাপাশি 10টা খামারের সাথে কথা বললেন, এর মধ্যে বেস্ট যে তার সাথে পরামর্শ করে আপনি যদি আপনার বিনিয়োগ করেন, আপনি গরু সংগ্রহ করেন, আপনি যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি ভালো করবেন, ঠকবেন না ইনশাল্লাহ। এটা এর জন্য আপনি বিনিয়োগ করার আগে প্রাথমিক জ্ঞান নেন একজন ভালো খামারি, যার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে খামার করতেছে এবং সাকসেসফুল করতেছে, কোনো দালাল বাটপার বা ব্যাপারই না, প্রকৃত খামারি। ধন্যবাদ সবাইকে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।